হাওড়াঞ্চলে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে নতুন নতুন এলাকা। ধান কাটা শ্রমিক সংকট ও ফলন শুকানো নিয়ে বিপাকে কৃষক। এখন কি করার মতো মরণ ধরার উপায় নাই। 2 দিনের পানি আমাদের যত জমা জমি আছে বড় ফসল মানে পাকনা ফসল সব তলিয়ে গেছে। যেগুলো কাটতে নিয়েছি সেগুলো ঘরে সারা আসতেছে। টাঙ্গাইলে যমুনা সেতু এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে 2 জন নিহত। গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল ইজি বাইক যাত্রীর, আহত 7। জামালপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ। শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট ও নিম্নমানের খাবার, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আবার পচা বাড়াই, ভালো খাবার দেয় না। পাউরুটি খেতে খেতে পেট ব্যথা হয়। বেশিরভাগ রুটির মধ্যে পচা গন্ধ, দাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে, আর ডিমের মানটা খুবই নিম্নমানের। তো অভিযোগ পেয়েছি, আপনারা যেমন পেয়েছেন আমরা পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা সাথে সাথে আমরা তৎপরতা দেখিয়েছি। মানিকগঞ্জে পারিবারিক কলহ ও মাদককে ঘিরে বাড়ছে অপরাধ, প্রাণহানি। 3 মাসে 10টি হত্যা ও 57টি অপমৃত্যুর মামলা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। একদিন রোদ ওঠার পর আবারও থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে হাওড় অঞ্চলে। কয়েকটি জেলায় ডুবেছে হাওড়ের নতুন নতুন এলাকা। ভোররাত থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জে বৃষ্টি নামে। কৃষি বিভাগের হিসাবে সুনামগঞ্জে এই পর্যন্ত 20,000 হেক্টরেরও বেশি জমির বোরো, পাকা আধা পাকা ধান পানিতে তলিয়েছে। এখনও প্রায় 50,000 হেক্টর জমির ফসল কাটা বাকি রয়েছে। জলাবদ্ধ জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। রয়েছে ধান কাটা শ্রমিকের সংকটও। কদিনের বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনায় ডুবেছে প্রায় 22,000 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জে প্রায় 11,500 হেক্টর ও কিশোরগঞ্জে বানের পানিতে তলিয়েছে 10 হেক্টর জমির ধান। মৌলভীবাজারের হাওড় অঞ্চলে নিমজ্জিত 2,000 হেক্টর জমির ফসল। এসব জেলাতেও রয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। ফলন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন চাষিরা, তবে বৈরী আবহাওয়ায় ধান শুকানো নিয়ে বিপাকে তারা। অবস্থা ভালো না বাবা, সব ধান গেছে কি ধান চলে, কিছু খাচ্ছি আর বাকি সব গেছে কি। 1,000 টাকা লাগে একটা মানুষে বাজুত গেলে। ফরিয়া আইছে, ফরিয়া কইলাম বেশি যাইব গিয়া, ফরিয়া 400 টাকা মন। কি করবো আমরা, কেমনে বাঁচি? ধান বেশি আমি পাইছি 24,000 টাকা, আমি 5,000 টাকা আমার গাছে খুয়াইছি। খেতে কোনো লাভবান আমরা করতাম পারছি না। হাওড়াঞ্চলের খবর আমরা জানাতে চাই আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা প্রথমে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে অপেক্ষায় রয়েছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আবহাওয়া কেমন দেখছেন এখন, আর হাওড়ের অবশিষ্ট ধান কাটার বিষয়ে কৃষক ও কৃষি বিভাগ কি বলছে? মারফি, সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল, ভোর রাতে বৃষ্টিও হয়েছে। এই মাত্র কৃষকের যে সোনার হরিণ, সেই রোদের দেখা পেয়েছেন কৃষকরা, এবং সেই রোদের দেখা পাওয়ার সাথে সাথেই কিন্তু কৃষানি যারা আছেন তারা তাদের যে কর্মযোগ্য ধান শুকানির কর্মযোগ্য, সেই কর্মযোগ্যে নেমে পড়েছেন। আমি একটু বলে রাখি, এই সময়ে কিন্তু কৃষকরা ধান শুকানোর পাশাপাশি তারা ব্যস্ত থাকার কথা তাদের যে ধানগুলো আছে সেই ধানগুলো সরকারি গোডাউনে কিভাবে বিক্রি করা যায় সরকারের কাছে, কিন্তু তারা এখন জলের সাথে যুদ্ধ করছেন কিভাবে ধানগুলো জমি থেকে কেটে আনা যায়। আমরা একটু এরকম একজন কৃষানি পেয়েছি এখানে, আমি একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁচা ধান কেটে এনেছেন এবং কাঁচা ধানই শুকাচ্ছেন। একটু জানতে চাই আপনারা এই কাঁচা ধান কেন কাটলেন? বাবা ফান্নে টেলা দিলাইছে, খাটি লাইছি বাবা। আচ্ছা কিছু তো বাচ্চা ধান বাসো বুঝছো নি, ওটা লাগে আমরা খাটি লাইছি। এই ধান কি সরকারে কিনবে? না বাবা, এটা কিনতা কইতো, সরকার তার কিনতা নাই তা ধান বুঝছো নি। ওনে আমরা খারছি, আচ্ছা অর্ধেক তো পাই, ওটা লাগে খারছি খাসা ধান। শুনছিলেন যে অর্ধেক ধান পাওয়ার আশায় তারা এই আধা পাকা কাঁচা ধানই কেটে এনেছেন যেন কোনোভাবে তারা সারা বছরের খোরাক মেটাতে পারেন। কিন্তু তাদের এখন এই ধানগুলো শুকানোর পাশাপাশি যে কাজ করার কথা ছিল বৈরী আবহাওয়ার কারণে তা করতে পারছেন না, এবং শ্রমিক সংকটও তীব্র আছে সুনামগঞ্জে। মারফি,
সোহান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী প্রদীপ দাস সাগর আমাদের সঙ্গে যুক্ত আছেন হবিগঞ্জ থেকে। প্রদীপ, আবারও তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, হাওড় অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মার্ফি, এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে। এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, রোদের আভাস দেখা যাচ্ছে। যদি বৃষ্টি না রোদ উঠে তাহলে হয়তো কৃষকরা তাদের যে ধান শুকানোর যে কাজ মূলত তারা মনোযোগী হবেন। একটি বিষয় বলে রাখি, হবিগঞ্জ এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 63% ধান কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 11,000-এরও বেশি হেক্টর জমির ফসল এবং কৃষকের সংখ্যা প্রায় 20,000। আপনি নিশ্চয়ই জানেন এরই মধ্যে সরকার যে ধান চাল শুরু করেছেন, কিন্তু হবিগঞ্জ জেলায় চলতি বছর বুড়ো ধানের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে প্রায় 8 লাখ মেট্রিক টন। তার মধ্য থেকে হবিগঞ্জ জেলায় 8,090 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষক যেটি বলছেন যে এখন যেহেতু তাদের ধান এখনো পানির নিচে, সেগুলো তারা সংগ্রহ করতে পারেননি, ধান সংগ্রহ করতে হবে, শুকাতে হবে, তারপর আসলে সরকারের কাছে দেয়া। তাদের যে আশঙ্কা সেটি হচ্ছে যদি এখন সরকার ধান কিনে, এবং যেহেতু সরকারি কেনার প্রক্রিয়াটি হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, তো এই ক্ষেত্রে হয়তো প্রকৃত কৃষক যারা, তারা হয়তো তাদের ধানটুকু সরকারের কাছে যে সরকারি মূল্য, সেই মূল্যে তারা দিতে পারে। কৃষকরা বারবারই বলার চেষ্টা করছেন যে এখন আসলে এই মুহূর্তে ধান কেনা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং ধান কেনার যে পরিমাণ সেটিও আসলে খুবই কম। 8 লাখ মেট্রিক টন ধানের মধ্যে হবিগঞ্জ জেলায় মাত্র 8,000 মেট্রিক টন ধান কেনা হবে। এই পরিমাণ নিয়েও কৃষকদের মধ্যে নানা মন্তব্য রয়েছে, বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছেন যেন কৃষকের কাছ থেকে ধান কেনার পরিমাণ বৃদ্ধি করা হয়, এবং সময়ের যে বিষয়টি সেটা যেন আপাতত না কিনে ধান মাঠে শুকানোর পর যেন সরকার সংগ্রহ করেন, তাহলে হয়তো প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। মার্ফি। জি প্রদীপ, শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নেত্রকোনার হাওড়ে ফসল নষ্টের পর এবার অতিবৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে উঁচু এলাকার বোরো ধান। সন্ধ্যায় ফসল দেখে ঘরে ফিরলেও সকালে খেতে গিয়ে ডুবে যাওয়া ফসল পাচ্ছেন সব উপজেলার কৃষক। আবহাওয়ার আরও অবনতির খবরে দুশ্চিন্তা বেড়েছে তাদের। এদিকে শ্রমিক সংকটের কারণে অর্ধেক ফসল শ্রমিকদের দেয়ার বিনিময়ে ফসল কাটাচ্ছেন গৃহস্থরা। অসময়ের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল, ফলাফল পানিতে তলিয়ে গেছে সোনালী ফসল। নদীর পানি বেড়ে ডুবতে শুরু করেছে নেত্রকোনার সবকটি উপজেলার মাঠ। উঁচু এলাকার জমিতেও ঢুকছে পানি। কাটতালাম না, একটা ফুটো দিতালাম না, 6 জন কাওয়াই এখন কি করার মতো মরণ ধরার উপায় নাই। ঠান্ডার লাগিয়া শীতে অনেক ক্রান্তি হইতাছি। এই বাচ্চা কাচ্চার লাগিয়া চিন্তা করে সে নামলাম এই পানির মধ্যে, কি করবো। যদি বুক পানির মধ্যে, গলা পানির মধ্যে না কাটি তাহলে একদিনের মধ্যে এগুলো কাটতে পারবো না, চলে যাইব। আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা কিভাবে বাঁচবো একমাত্র আল্লাহ জানে। তার উপর শ্রমিক সংকটে দ্রুত ধান কেটে নিতে পারছেন না কৃষক। শ্রমিকদের অর্ধেক ফসল দেওয়ার চুক্তিতে কাটা হচ্ছে ধান, অন্যথায় গুনতে হচ্ছে দৈনিক 1,500 টাকা মজুরি। তবে সেই ধান 4 থেকে 500 টাকা মনে বিক্রি করে উৎপাদন খরচও উঠবে না কৃষকের। কাঁচা ধানই কাটতেছি, কি করবাম। প্রতিদিন বৃষ্টি হইতেছে, ভাত বৃষ্টি, এরপরে বাইরে নিয়ে যায় না, মানুষের ডরে বাইরে না, ঝিরকি মারে, ভাত ভরে টাটা ভরে কাটতে পারি না। জন্য পানি নিষ্কাশনের কোনো রাস্তা থাকে না। এই 2 দিনের পানি আমাদের যত জমা জমি আছে, বড় ফসল মানে একটা পাকনা ফসল সব তলিয়ে গেছে। যদি না কাটিতে তো আমাদের ফেরে বাদ যেগুলো কামলা পাওয়া যায় না, কামলা আসতে পারে না। যেগুলো কাটতে নিয়েছি সেগুলো ঘরে সারা আসতেছে, যদি বেচতে নেই তাহলে বলে 400 টাকা মন, 300 টাকা মন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লিস্ট করে তাদেরকে আগামী 3 মাস যাতে তাদের ক্ষতিটা পোষানো যায়, সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে 3 মাস ভর্তুকি দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেত্রকোনার 1,85,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওড়ে আবাদ হয়েছে 42,000 হেক্টর জমি, যার মধ্যে প্রায় 15,000 হেক্টর জমি তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ক্ষয়ক্ষতির মূল্য প্রায় 200 কোটি টাকা। সাবরিনা লিজা,
যমুনা নিউজ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিত করতে সরকার চালু করেছে স্কুল ফিডিং কর্মসূচি। তবে জামালপুরে 3টি উপজেলায় এই কর্মসূচি ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে নিম্নমানের ও নষ্ট খাবার, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ। তবে জামালপুরে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক স্কুলের ডিম থাকে নষ্ট, বাসি রুটির সঙ্গে দেয়া হয় কাঁচা ও পচা কলা। খাবার পচা বার হয়, ভালো খাবার দেয় না। পাউরুটি খেতে খেতে পেট ব্যথা হয়, আবার কলা দেয়, কলা একদম ছোট ছোট। একদিন হচ্ছে সিজনাল ফল বলতে আমাদের বেশিরভাগ কলা দেয়। সপ্তাহে 6 দিনের মধ্যে 4 দিন বনরুটি, সাথে 2 দিন সেদ্ধ ডিম, 1 দিন মৌসুমি ফল এবং 1 দিন দুধ দেওয়ার কথা। তবে খাবারের নিম্নমান ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষকরাও। প্রতি মঙ্গলবারে আমাদেরকে কলা দেওয়া যায়। কলাটা থাকে কাঁচা থাকে, আবার পচা থাকে, যা শিক্ষার্থীরা নিতে চায় না। বেশিরভাগ রুটির মধ্যে পচা, গন্ধ, দাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে। আর ডিমের মানটা খুবই নিম্নমানের। একটা বয়েল ডিম যদি আমি দিতে পারি পুষ্টিমান থাকবে, আর এই ডিম হয় আগের রাত্রে সিদ্ধ, এর পুষ্টিমান আমরা পাচ্ছি না। প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত বিস্কিটটা পাওয়া যায় না। বিস্কুট সরবরাহ বন্ধ, দুধ সরবরাহ করছে আকিজ ডেইরি। অভিযোগ রয়েছে ডিম, রুটি ও কলা সরবরাহের দায়িত্ব পেয়েছে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেনিং লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির দাবি, ময়মনসিংহের বিভাগের কয়েকটি উপজেলায় খাবার সরবরাহ করছেন বিএনপির নেতা সৈয়দ এমরান সালে প্রিন্স। কাজ ফিরে পেতে তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে বলে জানালেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা। না, ওখানে মূলত আমাদের লাইসেন্সটা ইউজ করে কাজটি করতেছে সৈয়দ ইমরান সালে প্রিন্স। আমরা যেমন বরিশালে করতেছি, রংপুরে করতেছি, কুড়িগ্রামে করতেছি, রৌমারীতে করতেছি, আমাদের এই ব্যাপারে কোনো হয় না। সব ময়মনসিংহ থেকে হচ্ছে, এটা পিডি অফিসে খুবই কনসার্ন। তো ওদের থেকে আমরা অলরেডি লিগেল নোটিশ আমরা পাঠাইছি ওদের থেকে নিয়ে নেওয়ার জন্য। তবে কাজের সাথে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলেন বিএনপি নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স। এখানে লোকালি ওই সারদার সাহেব আমাকে বলছিল যে যেহেতু আপনাদের ওখানে লোকজন আছে, একটু বলাই দেন আমরা কাজটা তাদেরকে দিয়ে সাব কন্ট্রাক্টে করাইতে পারি। সেখানে ধরেন আমি কথা বলাই দিছি, জাস্ট এইটুকু। এর মাঝে তো আমার অন্য কোনো ইনভলভমেন্ট নাই। পুষ্টিবিদরা বলছেন এমন খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশুকে ডিম, কলা এবং বনরুটি দেওয়ার জন্য পুষ্টির বিষয়ের পাশাপাশি অবশ্যই সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই শিক্ষার্থীরা এই পুষ্টিহীন খাবার খেয়ে বা পুষ্টি নিরসনের জন্য এই খাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়বে। বিষয়টি সরকারের নজরে এসেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের। তো অভিযোগ পেয়েছি, আপনারা যেমন পেয়েছেন আমরা পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা সাথে সাথে আমরা তৎপরতা দেখিয়েছি। জেলার 3টি উপজেলায় ফিডিং কার্যক্রমের আওতায় রয়েছে 56,824 জন শিক্ষার্থী। কমলমতি এই শিশুদের খাওয়ানো হচ্ছে এমন ডিম বা এমন অস্বাস্থ্যকর খাবার, সেই জায়গা থেকে পুষ্টির বদলে তারা থাকছে স্বাস্থ্য ঝুঁকিতে। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান, স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নজরদারি আরও বাড়ানো উচিত বলে মনে করছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। মানিকগঞ্জে বাড়ছে সহিংসতা, হত্যা, গণপিটুনি আর আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জেলা জুড়ে। পুলিশের হিসাবে গেল 3 মাসে 10টি খুন এবং 57টি অপমৃত্যুর মামলা হয়েছে। কেবল এপ্রিল মাসে উদ্ধার হয়েছে 9 মরদেহ। তুচ্ছ বিরোধ, পারিবারিক কলহ আর মাদককে কেন্দ্র করে বাড়ছে এসব অপরাধ। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্রিয়। বিশ্লেষকরা বলছেন সহিংসতা ঠেকাতে সামাজিক সচেতনতা জরুরি। স্বজনদের কান্না যেন থামছেই না। একের পর এক মরদেহ উদ্ধার, হত্যা, গণপিটুনি, আত্মহত্যা সহ নানা সহিংসতায় প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছে মানিকগঞ্জ। পারিবারিক কলহ, তুচ্ছ বিরোধ ও মাদককে কেন্দ্র করে বাড়ছে এসব অপরাধ। একটি রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনার খবরে বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা। রাস্তাঘাটে কি না কি হয়, তারপরেও বেরোতে হবে, এখন প্রয়োজনের তাগিদে বের হইতে হয়। তারপর চিন্তা থাকে আল্লাহ যেন সুস্থ মতো আবার বাসায় নিয়ে যায়। কিছু কিছু ছেলে যারা আছে মাদক সেবন করে, এগুলো হচ্ছে নির্মূল হচ্ছে না, তারা আর উৎসাহিত হয়, যার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মানিকগঞ্জে ঘটতেছে।
পুলিশের হিসাবে গেল ৩ মাসে জেলায় 10টি হত্যা ও 57টি অপমৃত্যু মামলা হয়েছে। তবে শুধু এপ্রিল মাসেই হত্যা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে 9টি। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে নিহত হন 2 জন। এছাড়া তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই, বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনাও আলোচনায়। সালিশি নির্যাতনের পর তরুণীর আত্মহত্যার ঘটনাও দাগ কেটেছে মানুষের মনে। তার অপরাধী, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিও না, আসলে ওরা মানে খারাপ প্রকৃতির মানুষই। অনেক খারাপই লাগে যে এরকম ঘটনা ঘটতেছে, এরকম তো আমার মেয়ের সাথে হইতে পারে বা আমার বোনের সাথেও হইতে পারে। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্থিরতা, বেকারত্ব ও মাদকের বিস্তারই এসব অপরাধের বড় কারণ। সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় ছোট বিরোধও রূপ নিচ্ছে প্রাণঘাতী সংঘাতে। জনগণকে এগিয়ে আসা উচিত সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য। শিক্ষার হার বৃদ্ধি করার লাগবে মনস্তাত্ত্বিকভাবে। আমরা মন থেকে যদি শিক্ষাটা গ্রহণ করতে পারি, তাহলে শিক্ষার যে মূল যে আদর্শ, মূল যে চেতনা, এটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে সামাজিক এই অনাচারগুলো, অবিচারগুলো সমাজ থেকে দূরীভূত হবে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে রাজনৈতিক ছত্রছায়ায় অনেক সময় প্রভাব বিস্তার করার জন্য ভালো মানুষকে তারা এইখানে আসতে দিতে চায় না, কাজ করতে দিতে চায় না, তাদের রাজনৈতিক স্বার্থের কারণে। আমি আশা করি প্রশাসন যদি সচেতন ভূমিকা পালন করে, তাহলে আমার মনে হয় আমরা একটা শান্ত মানিকগঞ্জ ফিরে পাব। পুলিশ বলছে অধিকাংশ ঘটনাই পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের কারণে ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নজরদারি ও বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম। সকলের দায়িত্ব, শুধু পুলিশ একা এটাকে সবাইকে সেন্সিটাইজ করবে তা না। আপনারা মিডিয়া যারা আছেন এবং অন্যান্য সংস্থার যারা আছেন, সমাজের জনপ্রতিনিধি যারা আছেন, সকলে মিলে আমার মনে হয় যদি একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়, কিছুটা হলেও এটাতে একটা নিয়ন্ত্রণ আসবে আর কি। আমাদের সহিংসতা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো রাজনৈতিক না হলেও সামাজিক অবক্ষয়ের চিত্র স্পষ্ট করছে। বিশেষ করে পারিবারিক বিরোধ আর মাদকাসক্তি, এই 2 কারণেই সামনে আসছে বারবার। সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা না বাড়ালে এই সহিংসতা কমানো কঠিন হবে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নাটোরে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সিংড়া উপজেলার বিশ্বপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সন্তানের সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে রুবেল পাশের ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেছে সিএনজি অটোরিকশা আরোহী 3 নারীর। দুপুরে মুক্তাগাছার মনতলা সমিতি ঘর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয় ময়মনসিংহমুখী বালু বোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় সিএনজি অটোরিকশার 3 যাত্রীর। তাৎক্ষণিকভাবে নিহত 3 নারী যাত্রীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সময় সড়কে উল্টে যায় ট্রাকটি। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাবনা ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এদিকে গোপালগঞ্জের গোপীনাথপুরে বাস চাপায় মারা গেছেন ইজি বাইকের এক যাত্রী। আহত হয়েছেন 7 জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি জামালপুরে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানাতে জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, লিমনের মরদেহ কখন নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে এবং জানাজা ও দাফন সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? হ্যাঁ, তথ্য তো অবশ্যই রয়েছে। আমি এর আগের ঘন্টাগুলো তো দেখাচ্ছিলাম এই গ্রামের বাড়ির পরিস্থিতি। গ্রামের যে যারা এখানে স্বজন রয়েছে তারা ঠিক জানিয়েছেন যে মরদেহ এখানে আসতে পারে ঠিক 3টা থেকে 4টার ভিতর।
সেখানে আসার পর তারপর সেখান থেকে কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ স্বজনদের দেখানোর জন্য রাখা হবে মরদেহটি। তারপর হচ্ছে পাশের একটি স্কুলে কিন্তু জানাজা নামাজের জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। সেই জানাজা নামাজ শেষে কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ বাদ মাগরিব এই পারিবারিক যে কবরস্থান তার দাদা এবং দাদির পাশে কিন্তু তাকে দাফন করা হবে বলে আমাদেরকে জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একটি বিষয় যদি বলি যে তারা আরও কিছু আমি এখানে তথ্য জানতে পেরেছি যে তিনি যে সম্প্রতি যে সামনে যে ঈদ আসছে, ঈদের আসার জন্য নাকি একটি প্রস্তুতি নিয়েছিলেন, যেহেতু তিনি 2 বছর ধরে কিন্তু যুক্তরাষ্ট্রে ছিলেন পড়াশোনার জন্য। তো এখানে এসে কিন্তু গ্রামের বাড়িতে আসার কথা ছিল তার, কিন্তু তিনি আসছেন তবে তার লাশ হয়ে। তো এই বিষয়গুলোতে কিন্তু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে মেধাবী শিক্ষার্থী হয় কিন্তু অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বিষয়টির বিচার দাবি করছেন। সব মিলে যদি বলতে চাই জামালপুরের এই যে মাদারগঞ্জের এই এলাকা এখন কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে মারফি। সাগর ফরাজি আমাদের জানাচ্ছিলেন জামালপুর থেকে। দর্শক, এই ছিল সংবাদ স্বদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।